আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। উখিয়া থেকে ভাসানচরের পথে 1772 রোহিঙ্গার দ্বিতীয় দল। পতেঙ্গা থেকে কাল পৌঁছে দেওয়া হবে নৌবাহিনীর জাহাজে। যুক্তরাজ্য থেকে ফিরলেই ব্যক্তিগত খরচে 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন নির্দেশ প্রধানমন্ত্রীর। মহাসড়কে স্থাপনা করলে 2 বছরের কারাদণ্ড। বিক্ষিপ্ত সংঘর্ষে 24 পৌর নির্বাচন শেষ। ভোট চুরি, কেন্দ্র দখল ও জালিয়াতির অভিযোগ বিএনপির, ইসির পদত্যাগ দাবি। চাল আমদানির ঘোষণার একদিনেই বাজারে স্বস্তি। মজুতদার ও মিলাররা বিপাকে, সুবিধাজনক অবস্থায় পাইকাররা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দ্বিতীয় দফায় ভাসানচরে নিতে 1772 রোহিঙ্গাকে কক্সবাজার থেকে চট্টগ্রামের পতেঙ্গায় নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত ট্রানজিট ক্যাম্পে রাখা হয়েছে। মহানগরীর পতেঙ্গায় বিএফ শাহীন কলেজ মাঠে তাদের রাতে থাকার ব্যবস্থা করা হয়েছে। সোমবার রাতে 2 দফায় 30টি বাসে করে ভাসানচরগামী রোহিঙ্গাদের দ্বিতীয় দলটিকে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় আনা হয়। মঙ্গলবার সকাল 9টায় তাদের নৌপথে নোয়াখালীর ভাসানচরে নিয়ে যাওয়া হবে। এর আগে দুপুরে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে রোহিঙ্গারা যাত্রা করেন। এবার 427 রোহিঙ্গা পরিবারকে ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। প্রথম দফায় গত 4 ডিসেম্বর দুপুরে 1642 জন রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়। সে সময় নৌবাহিনীর 6টি এলইসিইউ এবং সেনাবাহিনীর জাহাজ শক্তি সঞ্চার রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরে নিয়ে যায়। কক্সবাজার থেকে 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের অংশ হিসেবে কার্যক্রম চলছে। যুক্তরাজ্য থেকে আগতদের নিজ খরচে 14 দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে হজ ও ওমরা ব্যবস্থাপনা আইনের খসড়ার নীতিগত এবং মহাসড়ক আইন ও মোংলা বন্দর কর্তৃপক্ষ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। ইউরোপে নতুন করে ছড়িয়ে পড়া আরও শক্তিশালী বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের সংক্রমণ রোধে যুক্তরাজ্য থেকে আগত সবাইকেই অবশ্যই 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দেন। হজ ক্যাম্প ও দিয়াবাড়ির কোয়ারেন্টিন সেন্টারের বাইরেও আরও 2-1টি হোটেলকে যুক্ত করার চিন্তার কথাও জানান মন্ত্রিপরিষদ সচিব। সেক্ষেত্রে সারা বিশ্বের মতো বাংলাদেশেও নিজ খরচেই কোয়ারেন্টিনে থাকতে হবে। লন্ডন ফ্লাইট থেকে যেই আসুক, তার যদি গতকালকেরও আপনার থাকে নেগেটিভ থাকে, তারপরেও তাকে কম্পালসারি ইসে থাকতে হবে, একদম প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। যে আমাদের যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন দিয়াবাড়িতে আর যে হজ ক্যাম্পে আছে, সেইখানে থাকবে 14 দিন। আর কিছু হোটেলের ব্যবস্থা রাখতে হবে, যদি কোনো ওয়েল অফ থাকে তাদেরকে বিদেশে যেরকম এখন অপশন দেওয়া হচ্ছে, সেই হোটেলগুলোকে খালি করে সেই হোটেলগুলোতেও তাদের ব্যবস্থা রাখা যাবে। মহাসড়কে অবৈধ স্থাপনা করলে 2 বছরের কারাদণ্ড সহ সর্বোচ্চ 5 লাখ টাকার জরিমানার বিধান রেখে মহাসড়ক আইন 2020-এর খসড়ার অনুমোদনও দেয় মন্ত্রিসভা। এছাড়া চুক্তি ভঙ্গকে অপরাধ বিবেচনা করে লাইসেন্স বাতিল ছাড়াও হজ এজেন্সির জন্য সর্বোচ্চ 50 লাখ এবং উমরা এজেন্সির জন্য সর্বোচ্চ 15 লাখ টাকা জরিমানার বিধান রেখে হজ ও উমরার ব্যবস্থাপনা আইনের নীতিগত অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। হজের চুক্তি এখানে হওয়ার পরে কেউ গিয়ে যদি ওই দেশেও ঠকায়, তাহলে সেটাও সেই অপরাধটা এইখানে করা হয়েছে বলে গণ্য হবে এবং সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে ক্রিমিনাল বা লিগাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেওয়া যাবে। এছাড়া বৈঠকে মোংলা বন্দর কর্তৃপক্ষ আইন 2020-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। মহাসড়ক যেটা বিবেচিত হবে মাঝখানে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। করোনায় দেশে আরও 27 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-19-এ মোট মারা গেলেন 7,479 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় মারা যাওয়া 27 জনের মধ্যে 23 জন পুরুষ ও 4 জন নারী। গত 24 ঘন্টায় অ্যান্টিজেন টেস্ট সহ 12,617টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 932 জনের। এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা 5,10,080 জন। এছাড়া গেল একদিনে 1,357 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,53,318 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় 24 ঘন্টায় শনাক্তের হার 7.39, সুস্থতার হার 88.87, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.47%। রোহিঙ্গা নাগরিকদের প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির কার্যকর কৌশল নিতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশের শান্তিতে যারা খুশি নয়
পার্বত্য অঞ্চলের উন্নয়নেও তারা অখুশি। সোমবার সরকারি বাসভবনের নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় যেতে আওয়ামী লীগ নয়, কারা বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে দেশবাসী তা জানে। করোনার টিকা নিয়ে একটি মহল অহেতুক সমালোচনায় সক্রিয় বলে অভিযোগ করেন তিনি। বাংলাদেশ বিশ্বাস করে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব, তাই বিশ্ব সম্প্রদায় তথা আন্তর্জাতিক সংস্থাসমূহকে রোহিঙ্গা নাগরিকদের প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির কার্যকর কৌশল অবলম্বনের জন্য আমরা আবারও আহ্বান জানাচ্ছি। এখনও টিকা আসেইনি, তার মধ্যেই স্বার্থান্বেষী মহল শুরু করেছে বিভ্রান্তি ছড়ানো। আমি দেশবাসীকে সকল উদ্দেশ্যমূলক অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি। এদিকে রাঙামাটির সাজেকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে অতীতের মতো এখনো ষড়যন্ত্র অব্যাহত আছে। দেশের এই উন্নয়নে যারা খুশি হতে পারে না, তারা পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে এবং শান্তি এবং স্থিতিতে তারা খুশি হতে পারে না। সেই কারণে তারা নানা ষড়যন্ত্র করে এবং সেটিরই বহিঃপ্রকাশ আমরা মাঝে মধ্যে দেখতে পাই। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সিএসটি ডে মাউন্টেন বাইক চ্যালেঞ্জ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ মন্তব্য করেন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। কয়েক জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হয়েছে প্রথম ধাপে দেশের 24টি পৌরসভা নির্বাচনের ভোট। পঞ্চগড়ে জেলা রিটার্নিং অফিসারের গাড়ি ভাঙচুর করা হয়েছে, আহত হয়েছে এক পুলিশ সদস্য। এই পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বেশিরভাগ জায়গায় বেসরকারি ফলাফলে জিতেছেন আওয়ামী লীগ প্রার্থীরা। সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের শুরুতেই দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকালে ভোটারের উপস্থিতি ছিল কম। মেয়র পদে 3 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ সহ নানা অনিয়মের অভিযোগ এনে এরই মধ্যে ধামরাই পৌরসভায় নির্বাচন বর্জন করেছেন বিএনপির প্রার্থী দেওয়ান নাজিমুদ্দিন মঞ্জু। 8:50 মিনিট আমি অভিযোগ দিচ্ছি। অভিযোগে কি লিখছে? লিখছি আমি পুনর্নির্বাচন চাই, সুষ্ঠু আবার পুনর্নির্বাচন দেওয়া হোক। এই নির্বাচন আমি মানি না, এটা সব প্রশাসনের নির্বাচন। 21টা কেন্দ্রের থেকে আমার এজেন্ট বেরিয়ে দিচ্ছে। এদিকে উৎসব মুখর পরিবেশে 5 স্তরের নিরাপত্তা বলয়ে শেষ হলো রংপুর বদরগঞ্জ পৌরসভা নির্বাচন। প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 মেয়র প্রার্থী সহ 43 জন। নির্বাচনে বিএনপির প্রার্থী সরকার দলীয় প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন। তবে কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। প্রত্যেকটা মানুষেরই কিন্তু জননেত্রী শেখ হাসিনার প্রতি একটা আস্থা আছে এবং সেই আস্থার প্রতিফলন আমার ধারণা যে জনগণই তার প্রতিফলন বা বহিঃপ্রকাশ ঘটাবে। অন্যদিকে মানিকগঞ্জ পৌরসভায় সকাল 10টার দিকে খান বাহাদুর আওলাদ হোসেন কলেজ কেন্দ্রে 2 কাউন্সিলর প্রার্থীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত রমজান আলী ও বিএনপি মনোনীত প্রার্থী আতাউর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের SM ইকবাল হোসেন সুমন ও বিএনপির শাহ আবদুল্লাহ আল মামুন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উৎসব মুখর পরিবেশে ও কঠোর নিরাপত্তায় বরিশালে 2 পৌরসভা বাকেরগঞ্জ ও উজিরপুরে ভোট নেওয়া হয়েছে। এদিকে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আইন শৃঙ্খলা বাহিনী। পৌরসভা নির্বাচনের প্রথম ধাপে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এদিকে শান্তিময় ও সুষ্ঠু পরিবেশে বরগুনার বেতাগী পৌরসভার ভোট গ্রহণ শেষ হলো। শীত উপেক্ষা করে ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন ভোটাররা। কুষ্টিয়া খোকসা পৌরসভায় ইভিএমে ভোট দিয়েছেন ভোটাররা। পাবনার চাটমোহর পৌরসভার নির্বাচনে বেশিরভাগ কেন্দ্রে নৌকার এজেন্ট দেখা গেলেও অন্যান্য প্রার্থীর এজেন্টদের দেখা যায়নি। অন্য প্রার্থীদের অভিযোগ, ভোট কেন্দ্র থেকে তাদের এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়। রাজশাহীর পবা উপজেলার কাটাখালী ও পুঠিয়া পৌরসভায়ও ভোট হয়েছে সুষ্ঠু পরিবেশে। পৌর নির্বাচনের প্রথম ধাপে সিরাজগঞ্জের শাহজাদপুরে নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মনির আক্তার খান ও বিএনপির মাহমুদুল হাসান সজল সহ আরও 2 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া চুয়াডাঙ্গা, নেত্রকোনা, ঠাকুরগাঁও, মৌলভীবাজার সহ বিভিন্ন পৌরসভায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সুচরিতা সূচি, বাংলাভিশন নিউজ ডেস্ক।
আজকের পৌরসভা নির্বাচনে নানান অনিয়মের অভিযোগ এনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে ইসির পদত্যাগের দাবি করেছেন। বলেছেন, দুর্নীতিবাজ নির্বাচন কমিশনের দায়িত্বে থাকার কোনো রকম নৈতিক অধিকার নেই। সোমবার অনুষ্ঠিত হয়েছে প্রথম ধাপের 24টি পৌরসভার নির্বাচন। বিকেলে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, সরকারি দলের নেতাকর্মীরা পৌর নির্বাচনের ভোট কেন্দ্র দখল করে অরাজক পরিস্থিতি তৈরি করেছে। ইভিএম বাংলাদেশের জন্য উপযোগী কোনো ব্যবস্থা নয় নির্বাচন কমিশনে। ইভিএম এই একেবারে স্থানীয় পর্যায়ে নিয়ে যাওয়া এবং ইভিএম ভোটকে পেছনেও আমরা বলেছিলাম যে একটা উদ্দেশ্য কাজ করছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে যে আপনার পুরোপুরি বর্তমান সরকার আওয়ামী লীগকেই সহযোগিতা করা। আমরা বহু আগে থেকেই বলছি যে নির্বাচন কমিশন আপনার অযোগ্য, ব্যর্থ এবং তার দুর্নীতিগ্রস্ত, এটা আমরা আগেই বলেছি। অবশ্যই এটা তো 42 জন বিশিষ্ট নাগরিক তারা সেই সত্যকে উচ্চারণ করেছে। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, 24টি পৌর নির্বাচনের অধিকাংশ কেন্দ্রে সরকারি দলের নেতাকর্মীরা কুরুক্ষেত্র বানিয়েছে। সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। এই নির্বাচনগুলো আগের অবস্থার মতোই রক্তপাত ও ডাকাতির নির্বাচন। প্রশাসনের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীরা অধিকাংশ পৌর নির্বাচনী এলাকায় বিএনপির এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। তাদের উপর করা হয়েছে পৈশাচিক আক্রমণ। এই আক্রমণে অনেকেই গুরুতর আহত হয়েছে। ভোটারদেরকেও ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়। বিবেকহীন নির্বাচন কমিশন অত্যন্ত নিষ্ঠার সাথে পৌর নির্বাচন নিয়ে সরকারের হীন ইচ্ছাকেই প্রতিষ্ঠিত করছে। পৌর নির্বাচনে অনিয়ম কারচুপির বিষয়ে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বেসরকারিভাবে চাল আমদানির ঘোষণার পর চালের বাজারের পরিস্থিতি বদলাতে শুরু করেছে। পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, মিলাররা এখন কম দামে চাল দিতে চাইছে। মজুত করা চাল এখন কম দামে বিক্রি করতে হবে বলে দুশ্চিন্তায় পাইকাররাও। মিলারদের কারণে কোনোভাবে সামলানো যাচ্ছিল না চালের বাজারের অস্থির অবস্থা। চলমান এই সংকট কাটাতে রোববার 25% আমদানি শুল্কে বেসরকারিভাবে বিদেশ থেকে চাল আমদানির সিদ্ধান্তের কথা জানান খাদ্যমন্ত্রী। আর তাতেই প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। মিলাররা পাইকারদের কম দামে চাল দেবার প্রস্তাব দিতে শুরু করেছে। গত 3-4 দিন আগেও যারা বলছে যে কোনো মালই নেই, তারা বলতেছে কয় বস্তা লাগবে ভাই, তো দাম কয় ঠিক আছে, দেখতেছি একটু কমাই সময় দেওয়া যায় কিনা। মানে এখনো কমায় নেই, ওরা ওই অবস্থানে আছে, কমাবে। বাজারে কাস্টমারই নেই। কালকে সরকার ঘোষণা দেওয়ার পর এটা দেশের জন্য মঙ্গল যে মিলারদের যে উদ্যোক্তা আচরণ ছিল যে প্রতিদিন বাজার বাড়ানো, এইটা কমে আসছে, স্থির হয়ে আসছে। ইনশাল্লাহ যদি চাল চলে আসে তো বাজার আরও কমে যাবে। সরকারের এই সিদ্ধান্তে চাল ব্যবসায়ীরা সন্তুষ্ট হলেও মজুত করা চাল কম দামে বিক্রি করতে হবে বলে দুশ্চিন্তায় আছে তারা। আমরা বারবারই বলে আসছি যে বাংলাদেশে খাদ্যের ঘাটতি আছে। মিলের অবজারভেশনে ওনারা বলছেন না, 55,000 মেট্রিক টন চাল উদ্ধৃত আছে। আজকে কোথায়? আজকে সরকার নিজেই ঠিক স্বীকার করছে 15 থেকে 20 লাখ টন খাদ্য ঘাটতি আছে। এই কথাটা এতদিন তারা গোপন রাখলো কেন? হ্যাঁ, এখন এই লসটা কে দিবে আমাদেরকে? আমাদের যে লক্ষ লক্ষ টাকা লস হবে, তো এখন আমরা এটা কোথায় পাবো? আমাদের স্টকে এখন যে চাউল আসছে, এগুলো এখন এলসি চাউল যদি আসে পড়ে আমাদের দেশে, তো আমাদের অনেক লস হয়ে যাবে। এই ব্যাপারে আমরা খুব চিন্তার মধ্যে আছি। 10 জানুয়ারির মধ্যে খাদ্য মন্ত্রণালয় বরাবর চাল আমদানির জন্য আবেদন করতে পারবে তালিকাভুক্ত বৈধ আমদানিকারকরা। যাচাই বাছাই শেষে চূড়ান্ত হবে তাদের নাম। তবে নির্ধারিত পরিমাণের বাইরে কেউ চাল আমদানি করতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন খাদ্যমন্ত্রী। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন রক্ষায় পর্যটকদের অবাধ বিচরণ নিয়ন্ত্রণ করতে চায় সরকার। এর অংশ হিসেবে নির্দিষ্ট ফি দিয়ে অনলাইনে নাম নিবন্ধনের রীতি চালু হচ্ছে শিগগিরই। প্রতিদিন যাতে নির্দিষ্ট সংখ্যক পর্যটকের বেশি কেউ দ্বীপে রাত্রি যাপন করতে না পারে, সেই বিধিনিষেধের পাশাপাশি আদায় করা হবে বাড়তি ফি। দ্বীপের অস্তিত্ব রক্ষায় অবৈধ হোটেল উচ্ছেদের পরিকল্পনার পাশাপাশি নেওয়া হচ্ছে মাস্টার প্ল্যান। সেন্ট মার্টিন থেকে ফিরে আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ, ছবি তুলেছেন এম সেলিম। দুপর্বের প্রতিবেদনের আজ শেষ পর্ব।
নৈসর্গিক সৌন্দর্য আর জীববৈচিত্র্যের দিক দিয়ে পৃথিবীর অনন্য দ্বীপ সেন্ট মার্টিন। প্রবাল কোরালের এই দ্বীপটির প্রাকৃতিক রূপ দেখতে প্রতি বছর সেখানে যান লাখো পর্যটক। ছোট্ট এই দ্বীপটিতে ধারণ ক্ষমতার অতিরিক্ত পর্যটক রাত্রি যাপন করেন সেখানে। তাদের প্রয়োজনে সেখানে গড়ে উঠেছে অপরিকল্পিত হোটেল মোটেল সহ ছোট বড় অসংখ্য দোকানপাট। এছাড়া প্রতিদিনকার ময়লা আবর্জনাও নষ্ট করছে সেন্ট মার্টিনের পরিবেশ। আগের তুলনায় বিচটা মনে হচ্ছে অপরিষ্কার, অপরিচ্ছন্ন। কিছুক্ষণ আগে এই যে একজন একটু পানির বোতল একটা ফেললো। চতুর্দিকে সাগর, মাঝখানে একটা দ্বীপ, এখানে যদি নোংরা করে চললে আমরা থাকতে পারবো না। বিশেষজ্ঞরা বলছেন সেন্ট মার্টিন ও ছেড়াদ্বীপ রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি পর্যটকদের যথেচ্ছ আচরণ নিয়ন্ত্রণ করা জরুরি। আমরা এটাকে 100% না করছি না, আমরা বলছি না যে পর্যটক শূন্য হয়ে যাক। অফকোর্স সেখানে পর্যটকরা যাবে, কিন্তু আমরা শুধু ক্যারিং ক্যাপাসিটি আমরা বলছি যে দৈনিক 1000-এর ওপর আপনার পর্যটক না যাওয়াই ভালো, এবং 500-র অধিক আপনার ওখানে রাত্রি যাপন না করাই ভালো। দ্বীপটির অস্তিত্ব রক্ষায় স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি পর্যটনের শৃঙ্খলা ফেরাতে নিবন্ধন রীতি চালু করতে চায় সরকার। সেন্ট মার্টিনে যেতে হলে যে কাউকে রেজিস্ট্রেশন করে যেতে হবে এবং একটা রেজিস্ট্রেশন ফিও সে দেবে। একই সাথে সেখানে যদি রাত্রি যাপন করতে হয় তার জন্য আলাদা ফি দিতে হবে। আমাদের দ্বীপে কি পরিমাণ লোক এক রাতে থাকাটা ফিজিবল হবে আমার পরিবেশকে ফিরিয়ে আনার জন্য, এটা বিবেচনা করে আমরা সে সংখ্যাটা নির্ধারণ করব। তবে সংশ্লিষ্টরা বলছেন জনসমাগম নিয়ন্ত্রণের নামে পর্যটনকে নিরুৎসাহিত করা ঠিক হবে না। এটাই বুঝতে পারছি না কেন পর্যটনকে ডিসকারেজ করা হচ্ছে। বিধিনিষেধটা আশা করি না, বিধিনিষেধ যদি থাকে তাহলে পর্যটন খাত ক্ষতিগ্রস্তর দিকে পড়বে। প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষিত সেন্ট মার্টিন রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান এ খাতের বিশেষজ্ঞরা। রাত্রি যাপনে নিষেধাজ্ঞা কিংবা পর্যটন সংখ্যায় বিধিনিষেধ আরোপ করা হলে এখানকার অর্থনীতিতে যেমন নেতিবাচক প্রভাব পড়বে, তেমনিভাবে ক্ষতিগ্রস্ত হবে দেশের পর্যটন খাত। আর তাই বিধিনিষেধ আরোপ না করে কিভাবে সমন্বিত পদক্ষেপ নেওয়া যায় তারই তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, সেন্ট মার্টিনস। করোনা মহামারীর মধ্যেও দেশে নারী ও শিশু নির্যাতনের মাত্রা ক্রমবর্ধমান হারে বেড়েছে। চলতি বছরের প্রথম 10 মাসে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা হয়েছে 18,000-এর বেশি। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছে জাতীয় মহিলা আইনজীবী সমিতি। সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী জানান, করোনার কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সহিংসতার রূপ বদলেছে। নারী ও শিশুরা এর বেশি শিকার। এ পরিস্থিতিকে ভয়াবহ ও উদ্বেগজনক বলেছে জাতীয় মহিলা আইনজীবী সমিতি। এসব সহিংসতা নিয়ন্ত্রণে 11 দফা সুপারিশ দিয়েছেন সমিতির নেতারা। দ্রুত বিচার এবং সাক্ষী সুরক্ষার পাশাপাশি ফরেনসিক প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব দেন তারা। একই সাথে মানব পাচার সংক্রান্ত মামলার বিচার দ্রুত শেষ করতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো এবং তদন্ত কাজ রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার সুপারিশ করে মহিলা সমিতি। 31st নাইটের নিরাপত্তায় র্যাব ত্রিমাত্রিক বাহিনী হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা। তিনি বলেন, জঙ্গি বা সন্ত্রাসী হামলার কোনো হুমকি না থাকলেও সেসব বিবেচনায় নিয়েই নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। 31st নাইটকে ঘিরে পোশাকে এবং সাদা পোশাকে কাজ করবে র্যাব। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে কেউ গুজব ছড়িয়ে সহিংসতা করতে না পারে সেদিকে বিশেষ নজর রাখার কথাও জানান আশিক বিল্লা। উন্মুক্ত কোনো স্থানে আনন্দ উৎসব না করে সকলকে বাড়িতে নতুন বছর উদযাপনের অনুরোধ জানান তিনি। সাধারণ মানুষের নিরাপত্তায় দেশব্যাপী নিরাপত্তা বলয় তৈরির কথা জানিয়েছেন র্যাব কর্মকর্তা। এবারই প্রথম র্যাব ত্রিমাত্রিকভাবে 31কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন করার জন্য বদ্ধপরিকর। প্রথম যেটি ধাপ সেটি হচ্ছে সাদা পোশাকে র্যাবের সদস্যরা প্রত্যন্ত অলিতে গলিতে অবস্থান করবে। তৃতীয় পর্যায়ে আমরা আমাদের সাইবারে, অর্থাৎ আমরা সকল সামাজিক যোগাযোগের মাধ্যমে 31কে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি আশঙ্কা, কোনো ধরনের নাশকতার পরিকল্পনা, এই সকল বিষয়ে র্যাবের সাইবার মনিটরিং টিম কাজ করবে। দেশের শিল্প খাতের উন্নয়নে রোডম্যাপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা জানান। সেই সাথে দেশে স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথাও জানান তিনি। অনুষ্ঠানে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যাংক ঋণ সহজ করতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। এছাড়াও করোনায় ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য সরকারি প্রণোদনার পরিধি আরও বাড়ানোর দাবি জানান তিনি। এবছর দেশের 19টি বৃহৎ
মাঝারি ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে 2018 সালের রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পদক। কিন্তু ব্যাংকদের দেখা উচিত এটা রিভিজিট করা প্রয়োজন। 46% যেহেতু কটেজ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ লোন ডিসবার্সমেন্ট রেজাল্ট, আমরা মনে করি যে এখানে আরও স্কোপ আছে মাইক্রো ফাইন্যান্সিং স্পেসে ব্যাংকদের যাওয়ার। একটি বিশ্বমানের ইন্ডাস্ট্রিয়াল ডাটাবেজ এবং শিল্প বিশ্ববিদ্যালয় স্থাপনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। হালকা প্রকৌশল শিল্প খাতের উন্নয়নে ইতিমধ্যে একটি পরিকল্পিত ও সময়বদ্ধ রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে। শিল্প খাতে সুনামগঞ্জে চলন্ত বাসে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার আসামি রশিদকে গ্রেফতার করেছে পিবিআই। সোমবার ভোরে ছাতক থেকে তাকে গ্রেফতার করে পুলিশের এই বিশেষ শাখা। জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এখনও পলাতক রয়েছে 2 আসামি। শনিবার সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে কোনো যাত্রী না থাকায় ওই ছাত্রীকে প্রথমে উত্ত্যক্ত ও পরে ধর্ষণের চেষ্টা চালায় ড্রাইভার ও হেলপার। এক পর্যায়ে নিজের সম্ভ্রম বাঁচাতে চলন্ত বাস থেকে লাফ দিয়ে সড়কের পাশে পড়ে যান ওই শিক্ষার্থী। পরে ওই এলাকার স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরে শনিবার রাতে অজ্ঞাত 3 জনের বিরুদ্ধে দিরাই থানায় মামলা করেন নির্যাতিতার বাবা। খাগড়াছড়ির মহালছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভুয়া সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে মহালছড়ির লেমুছড়ি এলাকার কাটিংটিলা গ্রাম থেকে আব্দুল জলিলকে গ্রেফতার করে মহালছড়ি থানা পুলিশ। পুলিশ জানায়, ভুক্তভোগী শিক্ষার্থীকে রাজধানী থেকে আসা একজন বড় মাপের খ্যাতিমান সাংবাদিকের প্রেস কনফারেন্সে নিয়ে যাওয়ার নাম করে শনিবার জেলা সদরের একটি হোটেলে নিয়ে যায়। সেখানেই তাকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত জলিল। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগীর শিক্ষার্থীর মা। ভুয়া সাংবাদিক আব্দুল জলিলকে গ্রেফতারের পর রাতেই খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মহালছড়ি থানার ওসি জাহাঙ্গীর আলম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের কনস্ট্রাকশন সাইট থেকে 250 কেজি ওজনের আরও একটি বোমা উদ্ধার করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, 3য় টার্মিনালের কনস্ট্রাকশনে চলমান পাইলিংয়ের সময় জেনারেল পারপাস বোমাটি পাওয়া যায়। বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু প্রশিক্ষিত বোমা ডিসপোজাল ইউনিট আধুনিক যন্ত্রপাতির সাহায্যে বোমাটি নিষ্ক্রিয় করে। পরে বোমাটি ধ্বংসের জন্য নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এর আগে ওই এলাকা থেকে একই ধরনের আরও 3টি বোমা উদ্ধার করা হয়েছিল। বোমা বিশেষজ্ঞদের ধারণা, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বোমাগুলো নিক্ষেপ করা হয়েছিল। দেওয়ানবাগের পীর মাহবুবে খোদা দেওয়ানবাগী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 6:45টার দিকে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। দেওয়ানবাগ শরীফের মিডিয়া কোঅর্ডিনেটর সৈয়দ মেহেদি হাসান জানিয়েছেন, সকালে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে উত্তরার আবাসিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে 6:48 তিনি মারা যান। মঙ্গলবার বাদ জোহর মতিঝিল দেওয়ানবাগ শরীফে বাবে রহমতে জানাজার পর বাংলাদেশ ব্যাংকের পেছনে বাবে মদিনা দরবারে তার স্ত্রীর কবরের পাশে দাফন করা হবে। টাঙ্গাইলে ট্রাক চাপায় 3 জন, গোপালগঞ্জে বাস চাপায় 1 এবং গাজীপুরে 3 জন নিহত হয়েছে। সোমবার সকালে টাঙ্গাইল উপজেলার সিঙ্গুরিয়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভুয়াপুর উপজেলার কাগমারিপাড়া গ্রামের আব্দুর রশিদ, মুন্না ও সৌরভ। পুলিশ জানায়, ট্রাকটি ঘাটাইল উপজেলার সিঙ্গুরিয়া ব্রিজে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান 2 জন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও 1 জন। এদিকে গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের বিসিক ব্রিজের কাছে একটি যাত্রীবাহী বাস ইজি বাইককে চাপা দিলে নিহত হন 1 জন, আহত হয়েছে অন্তত 5 জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা ছেলে সহ নিহত হয়েছে। কনকনে বাতাস আর তীব্র কুয়াশায় কাঁপছে উত্তরাঞ্চল সহ বিভিন্ন এলাকা। চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.7 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বদক্ষিণের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় কুয়াশা কম পড়লেও আবারও জেঁকে বসেছে শীত। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধে বসবাসরত হতদরিদ্রতা পড়েছেন চরম বিপাকে। প্রচণ্ড ঠান্ডায় দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগ। সোমবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশায় পথঘাট ক্ষেত খামার ঢেকে যাওয়ায় দুর্ভোগের শেষ নেই গাইবান্ধার সাধারণ মানুষের। জীবিকার তাগিদে এই অবস্থায়ও কর্মস্থলে যেতে হচ্ছে তাদের। ঠান্ডায় কাতর জেলার 1.5 শতাধিক চরাঞ্চলের প্রায় 90,000 পরিবারের মানুষ। সরকারি সহযোগিতার অপেক্ষায় শীতার্তরা। চুয়াডাঙ্গায় আবারও শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 7.7 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বাগেরহাটের কচুয়ায় বেশ জমেছে পান খাওয়ার অন্যতম উপকরণ সুপারির হাট।
আমফানে ফলন কম হলেও ভালো দাম পেয়ে খুশি বিক্রেতারা। সুপারির হাটের জৌলুস টিকিয়ে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতা চান স্থানীয়রা। বাগেরহাট থেকে মাসুদুল হকের পাঠানো রিপোর্ট। ভোর থেকেই জমে ওঠে বাগেরহাটের কচুয়ার এই সুপারির হাট। চলে বিকেল পর্যন্ত। পাইকাররা এখান থেকে দেশের বিভিন্ন জেলার মোকামে পাঠায় সুপারি। গত বছরের তুলনায় ফলন কম হলেও বাজার দর বেশ ভালো। এই হাটে দক্ষিণাঞ্চলের সর্বশ্রেষ্ঠ হাট, এটা প্রচুর সুপারি হয় এবং এই সুপারিগুলো আমরা কিনে নর্থ বেঙ্গলের বিভিন্ন জেলায় বিক্রি করি। যখন সুপারি ফুল হয়েছে তখন আমপান বন্যা হয়েছে, ওই বন্যার কারণে আর কি আপনার সুপারির ফলনটা কম হয়েছে। আজকে কচু হাটের বাজার যাচ্ছে মনে করেন 700 থেকে 600, 700 এইভাবে চলতেছে বাজার। এবং আজকে যা না হলে 1500 বস্তা সুপারি আমদানি, যা কোটি টাকার উপরে তার মূল্য। প্রাকৃতিক দুর্যোগ ও লবণাক্ততার কারণে উৎপাদন কমেছে বলে দাবি করেছেন চাষিরা। সুপারি শিল্পকে টিকিয়ে রাখতে বলেশ্বর নদীর সাথের খালগুলো খনন করে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করার দাবি সংশ্লিষ্টদের। সরকারিভাবে যে প্রণোদনাটা আসে, এই সুপারির ক্ষেত্রে যদি এটিকে গুরুত্ব দেওয়া হয় বা অগ্রাধিকার দেওয়া হয় বা স্বল্প সুদে যদি লোনের ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে আমি মনে করি যে এই ফসলটিকে টিকিয়ে রাখা সম্ভব। আমাদের এখানে কালেশ্বর বাজারে যে নদীর উপর যে স্লুইস গেটটা আছে, এটি যদি করা যায় তাহলে হয়তো বা লবণাক্ত পানির যে অনুপ্রবেশ সেটি বন্ধ করা যাবে। নারকেল ও সুপারির জন্য বিখ্যাত বাগেরহাট। বিভিন্ন কারণে নারকেলের ফলন আশঙ্কাজনকভাবে কমলেও চাষিরা ধরে রেখেছেন সুপারির উৎপাদন। জেলার সবচেয়ে বেশি সুপারি উৎপাদন হয় কচুয়া উপজেলায়। বাগেরহাট কচুয়া উপজেলায় 1210 হেক্টর জমিতে 4114 মেট্রিক টন সুপারি উৎপাদন হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জমি বিক্রি করে ভাস্কর্য ও শিশু বিনোদন কেন্দ্র গড়ে তুলেছেন পটুয়াখালীর দিনমজুর সাহেব আলী। নিজের বাড়িতে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শোকাবহ 15ই আগস্টের উপর 66টি ভাস্কর্য তৈরি করেছেন তিনি। এসব ভাস্কর্য টিকিয়ে রাখা এবং উন্নয়নে সরকারের সহযোগিতা চান তিনি। পটুয়াখালী থেকে এম শাহাদাত হোসেনের রিপোর্ট। পটুয়াখালীর সদর উপজেলার বড় আউলিয়াপুর গ্রামের দিনমজুর সাহেব আলী খান 2017 সালের 15 আগস্ট নিজের ঘরকে গড়ে তোলেন ভাস্কর্য ও শিশু বিনোদনের কেন্দ্র হিসেবে। এসব ভাস্কর্য নির্মাণ করতে গিয়ে বেচে দিয়েছেন জমি। পরিকল্পনা অনুযায়ী 71টি ভাস্কর্য নির্মাণ করতে চান তিনি। অর্থ সংকটে আটকে গেছে সে পরিকল্পনা। ভাস্কর্যের জায়গাটুকু সরকারকে ওয়াকফ করে দিতে চান এ শিল্পী। বিনোদনের এই জায়গাটির সংস্কার এবং মাথা গোঁজার ঠাঁই চান তিনি। নিজের একটা বসত বাড়ি ছিল, ওই বাড়িটা বিক্রি করিয়া ওই টাকাটা দিয়ে আমি এই পার্কটা এখানে বানাইয়া আমি জাতিকে উপহার দিয়ে যাইতে চাই এবং ভবিষ্যৎ প্রজন্ম স্বাধীনতা সম্বন্ধে কিছু জানুক, শিখুক এবং স্বাধীনতার অর্থটা কি ওরা একটু বুঝুক। এই প্রশ্ন নিয়ে আমার এই কাজটা চালিয়ে যাচ্ছি। আমরা স্বাধীনতা দেখি নাই, কিন্তু এই চেতনার মাধ্যমে আমরা স্বাধীনতা উপলব্ধি করতে পারি যে কি হয়েছিল, কি ঘটেছিল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে এই স্বাধীনতার প্রেমী মানুষটার জন্য যাতে একটি সরকারি ঘর বা বাসস্থানের ব্যবস্থা করা হয়। সাহেব আলীর এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় জনপ্রতিনিধি। লোকালয়ে একদম প্রান্তরে এই কাজটা আসলে কেউ করে নাই, ওই শুরু করেছে। এই জন্য আমি ওকে সাধুবাদ জানাই। একজন শ্রমজীবী মানুষ, ও খেটে খাওয়া মানুষ, ওর সামান্য পুঁজি দিয়ে ও শুরু করে। তারপরেও আমরা সরকারিভাবে যেমন আমাদের জেলা পরিষদ থেকে ইতিমধ্যে ওর এই প্রজেক্টে 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে। সরকারি সহযোগিতা পেলে ভাস্কর্য গড়ার কাজ আরও এগিয়ে নিতে পারবেন বলে জানিয়েছেন সাহেব আলী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয়ে চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন ব্যাংক লিমিটেডের বাংলা বাজার উপশাখা উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ঢাকার প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, মোহাম্মদ নজরুল ইসলাম, বাংলা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি শাহ আলম, সাবেক সিনিয়র ব্যাংকার জাহিদুল হক চৌধুরী, বাংলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী এবং মদিনা সোনাকানিয়া প্রবাসী কল্যাণ ফোরামের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন। এছাড়া ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী এবং চট্টগ্রামের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট।
হিরো মোটরকর্প লিমিটেড বাজারে এনেছে 160 সিসির থ্রিলার 160R বাইক। হিরো বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে লঞ্চিং ইভেন্টটি প্রচার করা হয়। নিটল নিলয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুসাব্বির আহমেদ বাইকটির মূল্য নির্ধারণ করেন সিঙ্গেল ডিস্ক 1,89,990 টাকা এবং ডাবল ডিস্ক 1,99,990 টাকা। রাজধানীর বাংলা মোটরে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের 210তম প্রিন্সিপাল শাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপারসন মিসেস পারভিন হক শিকদার এমপি এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সোনার বাংলা আমানত স্কিম এবং দারিদ্র্যমুক্তি লোন প্রকল্পের আওতায় মাত্র 3.5% হারে কৃষিকাজের জন্য ট্রাক্টর প্রদানের ঘোষণা দেওয়া হয়। উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ASM বুলবুল, উপব্যবস্থাপনা পরিচালক এবং শাখা ব্যবস্থাপক সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সোসাইটির 6ষ্ঠ পঞ্চবার্ষিক কৌশলগত পরিকল্পনা প্রণয়ন বিষয়ে মতবিনিময় ও পরামর্শ সভা এবং বেস্ট ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2020 বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে সোসাইটির 64 জেলা ও 4টি সিটি ইউনিটের ডেলিগেট, আইএফআরসির বাংলাদেশ প্রধান এবং বিভিন্ন দেশের জাতীয় সোসাইটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অংশ নেন সারা দেশের শতাধিক ভলান্টিয়ার। এতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। আর উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এমপি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। উখিয়া থেকে ভাসানচরের পথে 1772 রোহিঙ্গার দ্বিতীয় দল। পতেঙ্গা থেকে কাল পৌঁছে দেওয়া হবে নৌবাহিনীর জাহাজে। যুক্তরাজ্য থেকে ফিরলেই ব্যক্তিগত খরচে 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন নির্দেশ প্রধানমন্ত্রীর। মহাসড়কে স্থাপনা করলে 2 বছরের কারাদণ্ড। বিক্ষিপ্ত সংঘর্ষে 24 পৌর নির্বাচন শেষ। ভোট চুরি, কেন্দ্র দখল ও জালিয়াতির অভিযোগ বিএনপির, ইসির পদত্যাগ দাবি। চাল আমদানির ঘোষণার একদিনেই বাজারে স্বস্তি। মজুতদার ও মিলাররা বিপাকে, সুবিধাজনক অবস্থায় পাইকাররা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।